আসসালামু আলাইকুম। তৃতীয় নম্বর দিনে আপনাদেরকে স্বাগতম। আমরা এই মডেল মসজিদে নামাজ পড়লাম। এখন আমরা ডাকবাংলোর দিকে যাব এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা দেখব। তো আল্লাহ ভরসা। এই তো আমাদের সব বাইকার ভাইরা। যদিও আমাদের গন্তব্য ডাকবাংলো, বাট আমরা ডাকবাংলো যাওয়ার আগে প্রথমে আমরা এখানে একটি দর্শনীয় স্থান আছে, সেটা হলো বিদেশি বাঁশ গাছ। সো আমরা সেই বিদেশি বাঁশ ঝাড়গুলো দেখতে যাব, দেন ওইখান থেকে আমরা পরবর্তীতে ডাকবাংলো যাব। তো প্রথমে আগে আমরা যাব বিদেশি বাঁশ দেখতে। যাওয়ার পথে আমরা রাস্তাতেই দেখতে পাই এই বাঁশ, দুই প্রজাতির বাঁশ। এটা হলো হলুদ বাঁশ, মানে আমাদের সচরাচর বাংলাদেশে যেসব বাঁশ থাকে সেগুলোর থেকে এগুলো একটু ভিন্ন। আমরা ডাকবাংলো যাওয়ার পথেই এখানে দুই প্রজাতির বাঁশ এটা দেখলাম। এখন যাব যে ইন্ডিয়ার একটা কি ব্রিজ দেখা যায় নাকি বাংলাদেশ থেকে, বাংলাদেশের সীমান্ত থেকে একটা ইন্ডিয়ান ব্রিজ দেখা যায়। তো সেই ব্রিজটা এখন আমরা দেখতে যাব। এটা একটা পার্ক টাইপের কার্যক্রম হয়তো বা চলছে। আমরা যাই, ভিতরে যাব। আমরা আছি 0 পয়েন্ট আমগাছতলা, এই জায়গার নাম। তো এই যে নদীটা দেখছেন, এই নদীটা ইন্ডিয়ার ভিতরে ওই ব্রিজটা হাতিয়া ব্রিজ, ইন্ডিয়ান একটি জায়গা। নদীটা বর্ডার, নদীর ওই পারে ইন্ডিয়া, এই পারে আছে আমরা বাংলাদেশে। আর নদীটা হলো মহানন্দা নদী। আমতলা 0 পয়েন্ট, যেটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ট্রাই করলাম, বাট আবহাওয়ার জন্য এখান থেকে দেখতে পারলাম না। তো 2-3টা ভিউ পয়েন্ট থেকে ট্রাই করব, দেখতে পারলে তো আলহামদুলিল্লাহ, আর না পারলে কিছু করার নাই। আমরা ওখান থেকে রওনা হলাম। তো ওখানে যে মহানন্দা নদীটা দেখলেন, ওটা একবারে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার বর্ডার। মহানন্দা নদীটা হলো বর্ডার, ওখানে কোনো কাঁটাতারের বেড়া দেখলাম না। নদীর ওই পারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। আর ইন্ডিয়ান একটা ব্রিজ দেখা যাচ্ছিল আমাদের বাংলাদেশ থেকে, সেটা সড়ক এবং রেল দুটাই। আমরা চলে আসছি ডাকবাংলো। আমরা আছি ডাকবাংলো, বাট প্রচুর মানুষ। এই ডাকবাংলোর এই ভিউ পয়েন্টে অনেক মানুষ ছিল এবং প্রতিনিয়ত মানুষ আরও আসছে এই শুধুমাত্র এই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো আমরাও দেখি দেখা যায় কিনা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা দেখতে পাইছি। আমরা চূড়া দেখতে পাচ্ছি, আবার হারা গেছে। তো ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি কিছু জুম করে ছবি নিই, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। অবশেষে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইছি। আমরা মোটামুটি যে উদ্দেশ্যে আসা আমাদের তেঁতুলিয়া, উদ্দেশ্য সফল। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে এত সুন্দর একটা নিদর্শন দেখার সৌভাগ্য হয়েছে। তো ভালো লাগলো। আমরা ডাকবাংলো থেকে রওনা হয়ে পড়লাম। এখন আমরা বাংলাবান্ধার দিকে যাব। তবে আজকের দিনটা আমাদের একটু সার্থক, যে আমরা কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে পারছি। তেঁতুলিয়ার স্থানীয় লোকজনগুলো যারা এই বর্ডার এলাকায় থাকে, তাদের মেইন জীবিকার উৎস হলো মহানন্দা নদী থেকে পাথর উত্তোলন। মূলত তারা মহানন্দা নদী থেকে পাথর উত্তোলন করে তাদের জীবিকা নির্বাহ করে ম্যাক্সিমাম পরিবার। এবং তারা পাথর উত্তোলন করার জন্য বেশ কিছু জিনিস ইউজ করে। তার ভিতরে একটা হলো টিউব, যেটা ভাসমান উপরে মানে ভেসে থাকে। ওটাতে ওরা পাথর সংগ্রহ করে পরবর্তীতে ওটা পাড়ে নিয়ে আসে। আমরা সোজা চলে যাচ্ছি এবং এইদিকে ইন্ডিয়া বর্ডার, সে বর্ডারের কোল ঘিসে রাস্তা আমরা যাচ্ছি। আমরা প্রায় বাংলাবান্ধা চলে আসছি। এটা মেবি বাংলাবান্ধা বাস স্ট্যান্ড। মানে এখানকার মানুষের জীবিকাই হলো এই নদী থেকে পাথর বালু উত্তোলন। এই ট্রাকগুলো বর্ডারে ঢুকবে।
প্রস্তুতি হচ্ছে আর কি। বাংলাবান্ধা সীমান্ত সীমান্ত রেস্টুরেন্ট, এটা আমরা বাংলাবান্ধায় প্রবেশ করছি, মানে জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। গেটটা এত ভালো লাগছে, মানে বাংলাদেশের পতাকার আদলে তৈরি জানালাটা। দেখি যাই কতদূর যাওয়া যায় দেখি। এটা বাংলাবান্ধা স্থলবন্দর, এবং এখান থেকে এই রাস্তা ধরে আর কি বর্ডার ক্রস করলে এখান থেকে 16 কিলোমিটার শিলিগুড়ি, দার্জিলিং 77 কিলোমিটার, গ্যাংটক, সিকিম, ভুটান, কাঠমান্ডু এগুলো যাওয়া যায় আর কি। ভুটানেও যাওয়া যায়, নেপালেও যাওয়া যায় এই রাস্তা ধরে। তো এই হলো জিরো পয়েন্ট, আমরা জিরো পয়েন্টে চলে আসছি। আমরা বাংলাবান্ধা জিরো পয়েন্টে আছি। আমরা বেরোই বললাম, আজকে নাকি ভিতরে ঢুকতে দেবে না, মেবি শনিবার আর সোমবার নাকি ও ভিতরে জিরো পয়েন্টের ওইখানে যাইতে দেয়। সকালে আমরা বাংলাবান্ধায় খাওয়া দাওয়া করছি। সকালে খাওয়া দাওয়া করছে, সকালে গ্রাম্য খাবার, ভর্তা এবং ভাত। আমাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন একসাথে বসছে। তো ভাই খাওয়া দাওয়া কেমন কি? আলহামদুলিল্লাহ, চমৎকার। যাই হোক, সকালের ব্রেকফাস্ট করছে। আমরা এই হোটেলে নাস্তা করলাম, মানে ব্রেকফাস্ট করলাম। এটা বাংলাবান্ধা আর জিরো পয়েন্টে ঢুকতেই। খাবার এবং খাবারের মান যথেষ্ট ভালো। হোটেলের নাম হলো রাজশাহী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা সকালে ব্রেকফাস্ট করে বাংলাবান্ধা বর্ডার পয়েন্ট থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম রাজশাহী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। খাবার যথেষ্ট ভালো ছিল। আমার টিম মেম্বার যারা আছে তারা সবাই ভাত নিয়েছিল, এবং তিন তিন রকমের ভর্তা ছিল, সবজি ছিল। ব্রেকফাস্ট করে আল্লাহর নাম নিয়ে রওনা হলাম। এখন আমাদের গন্তব্য পঞ্চগড়ের এক অন্যতম স্থান রক্স মিউজিয়াম। আমরা এখন আছি পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, এখানে নাকি রক্স মিউজিয়াম আছে। তো আমরা সেই মিউজিয়ামে আসছি। তো আমরা রক্স মিউজিয়ামে ঢোকার অনুমতি পেয়ে গেছি, আমরা এখন ভিতরে প্রবেশ করছি। তো এটা পঞ্চগড় মহিলা কলেজ, স্মৃতিসৌধ থেকে এটা কাদা থেকে পাথর। মিউজিয়ামের বাইরে বিশাল আকৃতির বিভিন্ন পাথর সংগ্রহ করে রাখা হয়েছে। এই পাথরগুলো দেশের এবং ইন্ডিয়া সহ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে মূলত আমরা বিভিন্ন পাথর দেখলাম, এবং এই পাথরগুলো অনেক পুরনো। কিছু পাথর দেখলাম যে কাদামাটি থেকে তৈরি হয়েছে, এছাড়াও কিছু পাথর ব্লক আকারে পাওয়া গেছে, এছাড়াও মার্বেল পাথর। এই আলমারিটা 200 বছর পুরনো, অন্য ধরনের তালা। ওই সময়তেও এত এত সুন্দর প্রযুক্তি ছিল। এখানে প্রচুর পরিমাণে পাথর আছে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু। এটা যেমন মূর্তি, এরকম আরো পাথর সামনে একটু। এখানে বিভিন্ন নকশা করা, এগুলো সব অনেক প্রাচীন আমলের জিনিসপত্র। এটা দেখছি এটা আমাদের ছিল, দাদি ইউজ করতো অনেক আগের। মুঠি, প্লেট, প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই জিনিসটার প্রচলন এখন আর দেখাই যায় না। আগে আমাদের রাজশাহী কোর্টে দেখতাম, এখানে অনেক ধরনের পাথর, যেরকম এটা ইট, এটা দিয়ে বিভিন্ন প্রাচীন নিদর্শনগুলো তৈরি করা হয়। এছাড়া আরো বিভিন্ন টাইপের পাথর আছে এখানে। উপরে এগুলো অরিজিনাল পাখির বাসা, বাবুই পাখির বাসা উপরে। এতো এগুলা, এটাও অনেক পুরনো গাছের অংশ। এগুলো পাথর, এগুলো পাথর। এটা এক কাঠের নৌকা নাকি এক গাছের নৌকা, আনুমানিক 1000 বছর বয়স। এগুলা নিয়ে করে তাহলে মালটাল এগুলা ওই সময়তেই করতে আগে যুদ্ধ, তাহলে তো এগুলা আরো মোটা ছিল। না না, ক্ষয় হয়ে গেছে ভাই, আরো মোটা ছিল অনেক, 1000 বছর আগে। তাও মানে পানিতেও কিছু করতে পারে নাই, তখন কিছুই হয় নাই। তাহলে কি কাঠ। রক্স মিউজিয়াম এটা স্থাপিত হয়েছে 1997 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর নজমুল হক। এবং এটা আছে
তো যাই হোক, অনেক ভালো লাগলো। এইটা তো মাস্ট, এটা এক সময় ইউজ হইতো, এখন আর দেখা যায় না এগুলো। এখনকার জেনারেশন এগুলো খুব মিস করবে। এই তো কম্পিউটার, আগে পিকচার টিউব, কম্পিউটার। যাই হোক, অনেক ভালো লাগলো। এই মিউজিয়ামটা প্রতিষ্ঠা করছে এই স্যার, তাকে অসংখ্য ধন্যবাদ। এই পাত্রটা স্বপ্নে সে দেখছে যে এই জায়গাতে একটা পাত্র আছে, দেন ওরা সে ওখান থেকে সংগ্রহ করছে এবং ওইটাও এই মিউজিয়ামে রাখা হয়েছে। তো স্বপ্নে পাওয়া ধাতব কলস, তেঁতুলিয়া থেকে এটা সংগ্রহ করা হয়। এছাড়া আরও অনেক কিছু আছে। এটা কাঠের মূর্তি, অনেক কিছু আছে, অনেক কিছু দেখার মতন অনেক কিছু আছে। জীবজন্তু ও ফল বস্তুর নকশা, বাঁশের বেড়া, মানে বাঁশের বেড়াতে কি পশু পাখি, ফল ফুল এগুলোর ছবি আছে বা ছাপ আছে। আগের মানুষের কত কারুকার্য ছিল। হ্যাঁ, আগের বর্ডার সিম্বল না ভাই, বর্ডারের সিম্বল। যখন পাকিস্তান ছিল তখন পাকিস্তান ইন্ডিয়া এরকমভাবে ভাগ হইতো বর্ডার অঞ্চল। এই বর্ডার অঞ্চলের প্লেট। মিউজিয়াম থেকে আমরা বের হয়ে পড়লাম, রক্স মিউজিয়াম। তো এটা পঞ্চগড় মহিলা কলেজের ভিতরেই। তো এটা আপনারা তেঁতুলিয়া থেকে আসার কালে দেখতে পাবেন। অনেক সুন্দর, মানে আসলে প্রাচীন অনেক কিছুই দেখা গেল। এবং আমরা কিছু পাথর দেখলাম, সেগুলো 2000, 3000, কোনোটা 5000 বছর আগের। এবং অনেক জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র দেখলাম, যেটা অনেক আগে রাজা বাচ্চারা ইউজ করতো। আবার অনেক পুরনো পুরনো সব থালা বাসন, এগুলো আর কি আমরা দেখতে পেলাম। এখন আমরা যাব ঠাকুরগাঁও। এখন আমাদের গন্তব্য ঠাকুরগাঁও জেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ, যেটা বালিয়া ঐতিহ্যবাহী মসজিদ বা সকলে জিন মসজিদ নামে চিনে। তো আমরা এখন সেই জিনের মসজিদ বা জিন মসজিদে যাব। আমরা একটা গ্রামের রাস্তায় ঢুকছি, রাস্তাটা অনেক সুন্দর লাগছে আর কি। এসব পরিবেশেই তো রাইড করতে ভালো লাগে। ওই সুপারি গাছগুলো তো আরো সুন্দর লাগছে। ওই তো সামনে সুপারি গাছ, ওই তো একটা মসজিদ, মেবি এটাই জিন মসজিদ। দেখি আমরা ওই মসজিদে যাব। ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা, মূলত সবাই বলে এটা নাকি জিনেরা তৈরি করছে। তো আমরা ভিতরেও যাব, ভিতরে গিয়েও দেখবো। শত বছরের অধিক পুরাতন বালিয়া ঐতিহ্যবাহী জামে মসজিদ। এটাকে সবাই জিন মসজিদ বলে, বাট এটার নাম হলো বালিয়া ঐতিহ্যবাহী জামে মসজিদ। এবং এই মসজিদের অসমাপ্ত কাজ পুনরায় আরম্ভ করেন মসজিদের প্রতিষ্ঠাতা বালিয়া চৌধুরী পরিবারের প্রথম পুরুষ, যার নাম হলো হাজী মেহের বক চৌধুরী। এবং পরবর্তীতে 2010 সালের দিকে তারই সুযোগ্য কন্যা এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ তশরিফা খাতুন, তিনি অসমাপ্ত কাজ সমাপ্ত করেন। এবং 2010 সালের পর যে সংস্কারটা করা হয়, তারপরে মসজিদের অবকাঠামোর দিক থেকে এখন যে অবস্থা দেখছেন, এই অবস্থা 2010 সালের পর থেকে। এছাড়া আগে জঙ্গল ছিল, 2010 সালের পর এটা আর কি ফুলফিল একটা মসজিদে রূপান্তর হয়। এর আগে এটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এই হলো মসজিদ। তো আমরা সুন্দর একটা মসজিদ, পরিপাটি মসজিদ এবং ঐতিহাসিক মসজিদ দেখা শেষ করলাম। পরে আবার আমরা রওনা দিচ্ছি এবং আজকে নাইট স্টে করবো আমরা দিনাজপুরে। আর তার সাথে আমরা দিনাজপুরের আশেপাশে ঘুরবো। তো এখানে একটু ভালো ভালো লাগলো আর কি, রিফ্রেশ হওয়া গেল। আমাদের এখন গন্তব্য আমাদের নেক্সট লোকেশন, যেটা ঠাকুরগাঁও শহর থেকে একটু ভিতরে লোকায়ন জাদুঘর, যেখানে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়েছে। আমরা এখন যাব সেই লোকায়ন জাদুঘরে। জাদুঘর একটু গ্রামে, মানে একটু শহর থেকে একটু ভিতরে, মানে গ্রামের দিকে। এখান থেকে আরো 1/2 কিলো নাকি যাওয়া লাগবে। তো আমরা চলে আসছি লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর।
টিকিট কাউন্টার। লোকাল জাদুঘরে ঢুকলাম। আমরা লোকায়ন জাদুঘরে ঢুকে পড়েছি। এখানে টিকিটের মূল্য নিয়েছে জনপ্রতি 100 টাকা করে এবং প্রতিটা বাইকের জন্য এক্সট্রা 50 টাকা করে নিয়েছে। ব্রিজ অনেক পুরনো নৌকা। একবার টেরার নৌকাটা ভেঙে গেছে। ছোট বাচ্চারাদের পুরান আমল থেকে এখন পর্যন্ত খেলনা আর কি। এই তো ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনার আইটেম, পুতুল। এবং এই পুতুলের দেখেন একটা জিনিস, পুতুলের ড্রেস তৈরি করছে পাটের সুতা দিয়ে। এছাড়াও এখানে মাটির পুতুলগুলো তো স্কুলের শিক্ষার্থীরা অনেক সুন্দর এই পুতুল। এরকম পুতুল নিয়ে আগে বাচ্চারা খেলাধুলা করতো। এগুলা গায়ের বধূ, এগুলা মা ও শিশুকে দুগ্ধ দান করছে, এটা দেখাচ্ছে। এরপরে এখানে বর্তমান যুগের পুতুলগুলো, এছাড়াও ওই তো এগুলোও সংগ্রহ করে রাখছে। এগুলাও একসময় পরের জেনারেশনের কাছে এগুলানো তখন আগের যুগের পুতুল মনে হবে, তো যার কারণে ওগুলো সংগ্রহ করে রাখছে। এগুলো আমাদের জেনারেশন ইউজ করছে। ঘুড়ি, এই তো একসময় প্রচুর উড়াইতাম, যদি বা খুব একটা ভালো ঘুড়ি উড়াতে পারি না। বিভিন্ন বাঁশি, এই তো ঝুনঝুনি, এগুলো এখনকার আমার মেয়ের আছে। বাবা চেস, বিভিন্ন সময়কার ফুটবল একসময় প্রচুর খেলতাম, অবশ্য এখন হারাই গেছে জিনিসগুলো। যাই হোক, এখানে এসে ভালো লাগলো, শৈশব দেখা গেল আর কি। তো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন আগের জীবনধারা, সব গ্রামের ছেলেমেয়েরা কীভাবে খেলাধুলা করতো আগে। এখন তো সবাই মোবাইল এগুলো নিয়ে পড়ে থাকে। এখন এগুলো খুব মিস করবে। আমরা আগে গোল্লা পার, তারপরে কানামাছি খোবো, চুকুপাতিল, ডাঙ্গুলি, নোনাবদন, মার্বেল, লুডু, এগুলো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন আমরা প্রবেশ করছি গ্যালারি অফ রিভার। এখানে বিভিন্ন নদী, বাংলাদেশের বিভিন্ন নদীর পানি এখানে সংগ্রহ করা আছে। এটা দিনাজপুর জেলার পানি, এটা নীলফামারী জেলার নদীর পানি, পঞ্চগড়, এরকম বিভিন্ন আমার রাজশাহী জেলার বিভিন্ন নদীর পানি, তো পদ্মা নদী, তো নাটোর, পাবনা, তো এরকম বিভিন্ন জেলার পানি তো এখানে সংগ্রহ করে রাখছে। এবং পিছনের দিকে দেখতে পাবেন বিভিন্ন কালচারের ইতিহাস লিপিবদ্ধ করে রাখছে। এগুলো দিয়ে নদীতে মাছ ধরা হয়, এগুলো ম্যাপ অনুসরণ করে আর কি বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। আমরা যেখানে প্রবেশ করছি এটা ক্ষুদ্র নিগোষ্ঠীদের একটা বাসা, যাদের বাড়ি কেমন থাকে। হয়তো এটা উঠান, এখানে রান্না করে, সামনে একটা চৌকি থাকে, হ্যাঁ, যেখানে তারা উঠানে ঘুমায় বা এপারে দেখা যাচ্ছে যে খাবার খায়, বা আমরা যেটা ডাইনিং হিসেবে ব্যবহার করি, এটা তাদের ঘর এরকম থাকে আর কি। তো ঘরে বিভিন্ন আগের জিনিসপত্র সংরক্ষণ করা আছে, দেখতে পাচ্ছেন। এই তো এই পাটিগুলো শীতল পাটি, এই পাটিগুলো এখন আর ওরকম দেখা যায় না। এখন আমরা সব প্লাস্টিক পাইপের পাটি এখন ইউজ করি, বাট একসময় এগুলো অনেক ব্যবহার করা হতো। ঝিনুক, শামুক, এছাড়াও এখন তো আমরা বিভিন্ন আধুনিক টাইপের স্যান্ডেল বা জুতা ব্যবহার করি, বাট আগের মানুষ এই কাঠের ফোড়াম ইউজ করতো। এটা আসলে দেখা যাচ্ছে যে আমাদের আগের জেনারেশন এগুলো হয়তো বা দেখছে, বাট আমাদের জেনারেশনের পর থেকে এগুলো খুব একটা দেখে নাই। এই তো এখানে আগের কিছু অলঙ্কার, হাতের খাজু এটার নাম, পায়ে এই কুলা তো এখন ব্যবহার হয় না, বাট আগে এগুলো ইউজ হইতো। এই ছিল আদিবাসীদের বাড়ি এমন হয়তো। এখন আমরা যে জায়গায় প্রবেশ করছি এখানে বিভিন্ন সময় ইউজ করা বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছেন। একতারা, তারপরে এরকম আরও বিভিন্ন বাদ্যযন্ত্র এখানে আছে। বিভিন্ন বাদ্যযন্ত্র যেরকম মন্দিরা, করতাল, যেগুলো আগে আমরা খালি পুরানো মুভিতে দেখতাম, বাট ওগুলো এখন ইউজ করে দিচ্ছি। এগুলো আগে ইউজ করা হতো, বাট এখন সবাই আধুনিক হওয়াতে আধুনিক যন্ত্রাংশ ইউজ করে। হারমোনিয়াম, কলের গান, তো 19 শতকের দিকে ইউজ করা হতো এমন জিনিসপত্র সব। এখন আমরা ঢুকছি তৃণমূল লোকজ গ্যালারি।
তো এখানেও বিভিন্ন আগের সময় ইউজ করা বিভিন্ন জিনিসপত্র, যেমন আগে আমরা এরকম কুপি বা পিতল কুপি ব্যবহার করতাম, হ্যাঁ এরকম কুপি ল্যাম্প, মানে আমরা বলি ল্যাম্প, এগুলো ব্যবহার করতাম, হারিকেন ব্যবহার করতাম, বাট এখন এগুলো নাই। কালের বিবর্তনে আস্তে আস্তে এগুলো হারিয়ে জাতি একসময় দাদি ব্যবহার করতো, এখনও ব্যবহার করে, এখন আর দেখা যায় না, অনেক পুরোনো জিনিস। সামাই কল, সেমাই তৈরির মেশিন, আমরা বলি সেমাই কল। তো এরকম এই সেমাই কলগুলো, এই সেমাই কলগুলো এখনও ইউজ করা হয়, তবে খুব কম। আর এই লাইটগুলো এক সময় অনেক বিখ্যাত ছিল, এখন তো সবাই যৌতুক হিসাবে নেয় কি বাইক, কার, ফ্রিজ। এক সময় যৌতুক হিসাবে নিত এই লাইট, অ্যালুমিনিয়ামের জগে পানি খাওয়া যেত, বাট এখন আর এগুলোর কোনো প্রচলন নাই। তারপরে এখন মিটার স্কেল চলে আসছে, এরকম হাতের দাঁড়িপাল্লা আস্তে আস্তে হারাই যাচ্ছে, বিভিন্ন সাইজের বাটখারা। এটা হুক্কা, মেবি যারা কাঁচা পাতা খান তারা হয়তো বা জানতে পারবে, মানে ওইটা সম্পর্কে ইয়ে আছে। বিভিন্ন টাইপের থালা, এই থালা আগে এক সময় ব্যবহার করতে দেখছি, এখন আর দেখা যায় না। এটা আমার বাসাতেও ব্যবহার করে, এখনও আছে, এবং আমার মেয়ে এরকম থালাতেই আর কি খাওয়া দাওয়া করে। এছাড়াও কলস, আগে বিয়ের সময় তো এরকম কলস দেওয়া হইতো, বাট এখন তো ওরকম প্রচলন নাই। যুদ্ধের ব্যবহৃত তালোয়ার, এ তো হিন্দুদের মুকুট, এরকম আগে ট্রাম ছিল, এখন এসব ট্রামের দেখা পাওয়া যায় না। জোতা, অনেক কিছু, অনেক পুরান, যেগুলো আস্তে আস্তে হারা যাচ্ছে। বিভিন্ন দিক, আমরা এখন যে গ্লাভস ব্যবহার করি, বাট আগে এরকম লোহার তৈরি গ্লাভস ইউজ করা হতো। এছাড়াও টুপি, বিভিন্ন টুপি, এবং আগে এটা ঘেরার পশমের কম্বল, এছাড়াও আরও বিভিন্ন বাকি খেলা, শামুক, ঝিনুক, পুরি, বিভিন্ন দলিল। আগের দলিলগুলো কেমন হইতো, এটা একটা নকশা দেখছি, বাট অনেক জায়গায় ড্যামেজ হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন কয়লা চালিত ইস্ত্রি মেশিন, এটা কয়লা দিয়ে আগে এরকম আয়রন করা হতো, বাট এখন তো এগুলো হারিয়ে গেছে। তারপরে তো এগুলো রিল, আগে মুভিতে এরকম রিল তো থাকতো, দেন এগুলো ঘুরাই একের পর এক পিকচারের মতন এসে একটা সিন ক্রিয়েট করা হতো। আর আগে এরকম বাক্স ইউজ করা হতো বিভিন্ন দোকান বা কারখানায়, ক্যাশ বাক্স। আর এই তো কাঠের চাকা, যেটা গরু বা ঘোড়ার গাড়িতে ইউজ করা হয়। এছাড়াও এদিকে আরও অনেক কিছু আছে কাঠের, রবীন্দ্রনাথ ঠাকুর, এছাড়া কাঠের অনেক আসবাবপত্র, মাটির, এর একটা মূর্তি। তো অনেক সুন্দর জায়গা। এবারে এটা বিজ্ঞান গ্যালারি, এখান থেকে আসলে জ্ঞান নেওয়া যাবে যে আসলে কেমন কি পৃথিবী, কেমন কি উত্তল, লেন্স কীভাবে কাজ করে। আমরা যেগুলো ফিজিক্স বা কেমিস্ট্রিতে পড়াশোনা করছি সেগুলো এখানে আর কি তুলে ধরা হয়েছে। এটা দিয়ে সুতা তৈরি করে। কোন সেতু, কী টাইপের সেতু, এটা সাসপেনশন সেতু, আর্চ সেতু, টাইড আর্চ সেতু, ট্রাস সেতু, এরকম বিভিন্ন সেতু, টিম সেতু, দূরবীক্ষণ যন্ত্র, টেলিস্কোপ, অনেক কিছু। এটা জাহাজে দিক নির্দেশনার কাজে ব্যবহার করা হয়তো। মেড ফর রয়্যাল নেভির ক্যামেরা মেবি, এটা কম্পাস। এছাড়াও আরও অনেক কিছু আছে এখানে। আগে ইঞ্জেকশন দেওয়া হয়তো এইগুলো না। পুরনো টেলিফোন, বিশেষ করে যারা বাচ্চা আছে, শিক্ষার্থী আছে, তাদের জন্য এই জাদুঘরটা ভ্রমণ নিঃসন্দেহে সুন্দর হবে। পুরনো বাদ্যযন্ত্র, তবে এটা একটা ফ্যান, মেবি ফ্রি এনার্জি ফ্যান, ও পিকচার টিউব, টেলিভিশন। এখন আমরা প্রবেশ করব মুক্তিযুদ্ধ গ্যালারিতে। এখানে মুক্তিযুদ্ধ 1971 সালের অনেক ইতিহাস এখানে লিপিবদ্ধ করা আছে। হয়তো মিলিটারি এগুলো ব্যবহার করতো, মিলিটারিদের পোশাক, এই গুলিগুলা ইউজ করা হতো, বুলেট বা কার্তুজ। এখানে মুক্তিযোদ্ধার ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন জেলার মাটি সংরক্ষণ করা আছে, এবং এখানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সম্পর্কে আলোচনা করা আছে। এই সাইডে পাকিস্তান যখন বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ বেতার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই সময়তে এনারাই দিয়ে যুদ্ধ করতো, এটাই হলো তারা। আসলে মুক্তিযুদ্ধে সকলেরই অবদান ছিল। একটা ইন্টারেস্টিং জিনিস, গাছের বিভিন্ন ডালপালা দিয়ে আর কি মূর্তি বা এই টাইপের
ভাস্কর্য তৈরি করা হয়েছে। এখন আমার এই পিছনে যেটা দেখছেন ছাপা মেশিন, প্রিন্টার মেশিন, প্রেস মেশিন অনেক পুরোনো, অনেক আধুনিক মেশিন চলে আসাতে এগুলো আস্তে আস্তে হারাই যাচ্ছে। তো আমাদের লোকায়ন জাদুঘরে আমাদের আজকের অ্যাক্টিভিটি শেষ। আমরা এটা ভিজিট করলাম এবং অনেক কিছু এক্সপ্লোর করলাম। তো অনেক কিছুই আর কি এখানে জানতে পারলাম ইতিহাস সম্পর্কে, বাঙালি ইতিহাস সম্পর্কে। যুদ্ধের বিভিন্ন শিল্পচিত্র এখানে তুলে ধরা হয়েছে, সেটাও দেখলাম। তো সব দিক দিয়ে আর কি ভালো লাগলো এবং শৈশবের অনেক কিছুই এখানে দেখতে পেলাম। তো আমরা এখন চাইতে মসজিদ পাইলে আমরা ওখানে জোহরটা পরে ফেলবো। জোহর পরে কোনো একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো। বেরিয়ে গেলাম লোকায়ন জাদুঘর থেকে। তো বাই বাই লোকায়ন জাদুঘর। কপালে থাকলে হয়তো বা দেখা হবে পরের বার। আমরা এখন যাব ঠাকুরগাঁও বাজারে লাঞ্চ করার জন্য। আমরা এখন আছি স্থানীয় এক হোটেলে ঠাকুরগাঁও বাজারে, সেখানে আমরা দুপুরে লাঞ্চটা করে ফেলি। দুপুরে লাঞ্চ করা শেষ আমাদের। আমরা স্থানীয় এক হোটেলে দুপুরে লাঞ্চ করলাম। এখন আমরা যাচ্ছি সূর্যপুরি আম গাছ দেখতে। এটা বালিয়ারাঙ্গি, মেবি বালিয়ারাঙ্গিতে অবস্থিত। একটা আম গাছ অনেক বড় জায়গা নিয়ে। তো আমরা এখন সেই জায়গায় যাচ্ছি। আমরা প্রায় চলে আসছি। তো ঐতিহাসিক প্রাচীন সূর্যপুরি আম গাছ, এটা মেইন গেট। আমরা সূর্যপুরি আম গাছ দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম। এখানে একটাই আম গাছ আছে, অনেক বড়, এবং আম গাছের বয়স নাকি 230 বছর। এই তো এটাই সেই আম গাছ, এই সেই আম গাছ। একটাই আম গাছ, অনেক বড়। আম গাছের ডালগুলো অনেক বড় বড়। আর এখানে আসতে যে পরিমাণ প্যারা, সব লোকাল রাস্তা। আমরা ঐতিহ্যবাহী সূর্যপুরি আম গাছ দেখা শেষ। আমরা এখন রওনা দিব। প্রস্তুতি নিচ্ছে সব বাইকারগুলা, কারণ আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিব। কারণ আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিব এবং আশেপাশে যদি কোনো স্পট পাই সেক্ষেত্রে সেটা কাভার করার চেষ্টা করব। এছাড়া আমাদের মেন গন্তব্য থাকবে দিনাজপুর। তো আমরা এখন আল্লাহর নাম নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিব। সো যাওয়ার পথে একটা রাজবাড়ি আছে, আমরা এখন সেই রাজবাড়িতে ভিজিট করব। কঙ্কনাথের জমিদার বাড়ি, আমরা এখানে আসলাম। এখন যে জায়গায় আছি এটা কঙ্ক রাজার রাজবাড়ি। এটা পরিত্যক্ত হয়ে গেছে, বাট এটা সংস্কার করলে জেলা প্রশাসক যদি উদ্যোগ নেয় এটা সংস্কার করতে পারে। রাজবাড়িটা পুরোপুরি পরিত্যক্ত হয়ে গেছে, বাট এটা যদি সংস্কার করে সেক্ষেত্রে এটা একটা ট্যুরিস্ট স্পট হিসাবে রূপান্তর হইতে পারে। রাজবাড়ির পাশেই একটা মসজিদ ছিল, ওই মসজিদে আমরা নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ে আমরা বেরোয় পড়লাম। আমরা এখন দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। আমরা দিনাজপুরে যাব, বাট দিনাজপুরে যাওয়ার আগেই একটা মন্দির আছে, কান্তাজিউ মন্দির। আমরা সেই কান্তাজিউ মন্দিরে যাব, দেন ওইখান থেকে আমরা পরবর্তীতে দিনাজপুরে যাব এবং দিনাজপুরে গিয়ে নাইট স্টে করবো আজকে। দেন আগামীকাল ভোরবেলাতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন আছি কান্তজিউ মন্দিরে, বাট আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। এখন বাজে 8টা। তো আসলে বন্ধ এটা দিনাজপুর যাওয়ার পথেই পড়ে। আমাদের আসতে লেট হয়ে গেছে, আমরা যখন যাই তখন ওটা বন্ধ হয়ে গেছিলো। আমরা ওখান থেকে আমরা দিনাজপুরের উদ্দেশ্যে ব্যাক করি, মানে রওনা হই। আমরা এখন আছি দিনাজপুর মালদহ পট্টি, চলে আসছি। এখন আমাদের এক টিম গেছে হোটেল খুঁজতে। তো আমরা হোটেল পেয়ে উঠে পড়বো। তারপরে একটু ওয়েট করছি। আমরা অলমোস্ট আমাদের আজকের মতো রাইড শেষ। 9টা বাজে। আমরা আছি দিনাজপুর মালদহ পট্টি। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, আর আজকে আমরা অনেক বেশি রাইড করছি, প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। সো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আমরা রুম নিই, এখানে 1800 টাকা পড়ছে আমাদের 3টা রুম। আমরা রুমে উঠে ফ্রেশ হয়ে চলে যাই ডিনার করতে। আমরা ডিনার করার জন্য চলে আসছি বাবু হোটেলে। আমরা এই হোটেলে ডিনার করি, ডিনার করে আমরা রুমে গিয়ে ঘুমাই পড়ি। সো এই ছিল আমাদের আজকের যাত্রা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।